এই মুহূর্তে তার কাছে থাকা সকল টাকা পয়সাও সে হারিয়ে ফেলেছে। সে বুঝে উঠতে পারছে না যে সে আসলে এখন কি করবে। বাড়িওয়ালাও তাকে বারবার বাড়ি ভাড়ার জন্য জিজ্ঞাসা করে। এখন যেন তার আর কিছুই করার রইল না। ঠিক পরদিন সে তার ছেলেকে নিয়ে একটা পার্কে বসেছিল। তখনই হঠাৎ তার চোখে পড়ে একটা পাগলের হাতে তার সেই বোন ডেন্সিটি মেশিনটা। মনে আছে গল্পের একটা সময় সেই ট্যাক্সি ড্রাইভার থেকে পালাতে গিয়ে মেশিনে ওঠার সময় সে একটা মেশিন হারিয়ে ফেলেছিল। এটাই হলো সেই মেশিনটা। আর এইখানে ক্রিস কোনো রকমের পাগলটাকে বুঝিয়ে তার মেশিনটা ফিরিয়ে নিয়ে আসে আর তার পুরনো কাস্টমারের কাছে মেশিনটা বিক্রি করতে যায়। কিন্তু গিয়ে দেখে যে মেশিনটা কাজ করছে না, যার কারণে তার মনটা আবারও ভেঙে যায়। সে ডাক্তার তাকে বলে দেয় যে মেশিনটা ঠিক করে নিয়ে এসো, তখন দেখা যাবে। বলা যায় যে বাবা ছেলের জীবনটা এই সময় খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। তারা দুজন যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় বাড়িওয়ালা তাদের জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে, অর্থাৎ এখন তাদের থাকার জন্য বাসাটাও নেই। কিন্তু তার চেয়েও বড় চিন্তার বিষয়, যেখানে তাদের খাবার খাওয়ার মতোই টাকা নেই, সেখানে বাড়িতে কিভাবে উঠবে। এই সময়টাতে তার ছোট্ট ছেলে বারবার ঘরে যাওয়ার জন্য বাবার কাছে আবদার করতে থাকে। কিন্তু ক্রিস এবার কোনো কিছু করতে না পেরে তার উপরই রেগে ওঠে। এই প্রথম সে তার নিজের ছোট্ট ছেলের উপর রাগ দেখাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সে এখন সম্পূর্ণ অসহায় হয়ে আছে। তারা দুজন শহরের এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও থাকার ঠাঁই হয় না। একসময় ক্রিস তার ছেলেকে নিয়ে একটা ট্রেন স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু আর যাই হোক, এভাবে সারাটা রাত কাটানোর অনুমতি তারা পাবে না। তাই ক্রিস তার ছোট্ট ছেলেকে বুঝিয়ে সেখানকার একটা পাবলিক ওয়াশরুমে ঢুকে পড়ে, আর এটা ভিতর থেকে লক করে ক্রিস তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। ওই সময়টাতে তার আর অন্য কোনো উপায়ও ছিল না। নিজের চোখের পানি ফেলতে ফেলতে শুধু একটা কথাই ভাবছিল যে এই দিনগুলো তার কবে শেষ হবে। দিনের বেলা ক্রিস তার অফিসে থাকে আর ছেলেকে স্কুলে দিয়ে আসে, আর রাতের বেলা কোথায় থাকবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। তবে তার পরদিন ক্রিস একজনের কাছে জানতে পারে যে শহরে নাকি গরিবদের জন্য বিনামূল্যে ঘর দেওয়া হচ্ছে। তো সমস্যা হলো প্রতিদিন বিকালে তারা ঘরে ঢুকতে পারবে, আর সকাল হলেই ঘর ছেড়ে চলে যেতে হবে। আবার তার উপরে সেখানে ঘরের সংখ্যাও খুব সীমিত, তাই প্রতিদিন তাদেরকে লাইন ধরে ঘর নিতে হবে। আজকে ক্রিস তাদের জন্য একটা ছোট্ট ঘর পেয়েছে, কিন্তু রাতের কিছুটা সময় পরেই ঘরের সমস্ত লাইটগুলি বন্ধ করে দেওয়া হয়। এই জীবনের পরিস্থিতিতে ক্রিসের এই ছোট্ট ছেলেটাও যেন আর সহ্য করতে পারছে না। তবে সামনে খুব শীঘ্রই ক্রিসের ইন্টার্নশিপের সময় শুরু হয়ে যাবে, আর তার জন্য তাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু তার এই জীবনের পরিস্থিতিতে তার সবকিছু সামলানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আর এই সবকিছুর মধ্যেও সে সকলের সাথে এত সুন্দরভাবে কথা বলে যেন তার জীবনে কিছুই হচ্ছে না, সবকিছুই যেন স্বাভাবিকই আছে, যেটা আসলে তার দক্ষতার পরিচয়। মূলত একজন স্টক ব্রোকার হিসেবে, মানুষ হিসেবে তার এমন কোয়ালিটি দরকার, কিন্তু সবকিছু একটা নিয়মের মধ্যে চলে, তাই তার নিজেকে প্রমাণ করতে হবে। এইভাবেই তার জীবনে 6টা মাস পার হয়ে যায়। তার ট্রেনিং প্রায় শেষ, কিছুদিন পরেই তার ফাইনাল পরীক্ষাও শুরু হবে, আর সেখানেই ক্রিসের পরবর্তী ভাগ্য নির্ধারিত হবে। সে তার পরীক্ষা খুব ভালোভাবেই দেয়, তবে পরীক্ষার সময় তার এটাও মাথায় রাখতে হয়, পরীক্ষা দিতে সে যদি বেশি দেরি করে ফেলে তাহলে আজকে থাকার জন্য বিনামূল্যের ঘর সে পাবে না। তাই তাড়াতাড়ি নিজের পরীক্ষা শেষ করে সে যখন বাইরে বের হয়, তখন অফিসের বস হঠাৎ তার কাছে এসে বলে, আরে আমার মানিব্যাগটা আমি ভিতরে ফেলে এসেছি, ড্রাইভারকে $5 দিতে হবে, যদি কিছু মনে না করো তাহলে আমাকে $5 দাও। তখনই ক্রিস তার মানিব্যাগ খুলে সেখানে দেখে মাত্র $7-8 বাকি আছে, কিন্তু তারপরেও সে তার বসকে $5 দিয়ে দেয়। তারপর সে তাড়াতাড়ি করে নিজের ছেলেকে নিয়ে ঘর নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। কিন্তু একটু পরে তাদের সকলকে জানিয়ে দেওয়া হয় যে আজকের মতো সবগুলো রুম শেষ হয়ে গেছে। তাই এই ক্রিসের ছোট্ট ছেলেটার চেহারা দেখে আসলে খুব কষ্ট লাগে। পাখির মতো এদিক ওদিক ঘুরে বেরিয়ে তাদের জীবনটা কাটানোটাই তাদের জন্য স্বাভাবিক দিন হয়ে উঠেছে। কিন্তু তাদের এই একটাই আফসোস, পাখিদেরও তো একটা ঘর থাকে, কিন্তু তাদের ঘর নেই। এমনকি এখন তাদের কাছে খাবার টাকাটাও নেই। টাকা ছাড়া এই শহরের সম্মানের সাথে বেঁচে থাকাও কোনোভাবে সম্ভব না। তাই উপায় না পেয়ে ক্রিসকে নিজের রক্ত বিক্রি করতে একটা হাসপাতালে যেতে হয়। সেখান থেকে তার রক্তের বিনিময়ে তাকে $40 দেওয়া হয়, যা দিয়ে সবার প্রথমেই তাকে সেই নষ্ট মেশিনটা ঠিক করার জন্য ছোট্ট কিছু পার্টস কিনতে হয়। তবে সেই দিন তারা কপাল গুনে একটা জায়গায় ফ্রিতে থাকার জায়গা পেয়ে যায়, আর ওখানে আজ প্রথম ক্রিসের ছেলে তাকে বলে, মা কি আমার কোনো ভুলের কারণে চলে গেছে বাবা? এটা শুনে ক্রিস অনেক কষ্ট পায়। সে তাকে বলে দেয়, মা নিজের খুশির জন্য চলে গেছে, তুমি শুধু বলো যে আমার সাথে তুমি কি খুশি আছো। সেখানে তার ছেলে তাকে এক কথায় জানিয়ে দেয় যে তুমি খুব ভালো মানুষ বাবা। এটা শুনে ক্রিস তার ছেলেকে ঘুম পাড়িয়ে তার মেশিনটা ঠিক করতে লেগে পড়ে, আর অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে সে তার মেশিনটা ঠিকও করে ফেলে। তাই পরদিন সময় করে ওটাকে নিয়ে পুরনো কাস্টমারের কাছে আবার যায়, যেখানে সবকিছু ঠিকঠাক দেখে ক্রিসের থেকে ওটা $250 দিয়ে সে কিনে নেয়। তবে তার মাথায় সবার আগে যেটা আসে সেটা হলো তার ছেলের কষ্ট। এতদিন তাকে সে থাকার জায়গা নিয়ে কষ্ট দিয়েছে, তাই সে ওই রাতে $50 খরচ করে একটা হোটেলের রুম ভাড়া করে। সেই রাতটা তাকে নিয়ে সে খুব আরাম করে কাটায়। আর তারপর দিন সেই দিনটা চলে আসে যেদিন ক্রিসের চাকরির রেজাল্ট দেওয়া হবে, আর রেজাল্ট অনুযায়ী সিদ্ধান্ত হবে যে কাকে আসলে ফাইনালি চাকরিটা দেওয়া হচ্ছে। যেখানে ক্রিস এতদিন বাকি সবার তুলনায় অনেক বেশি ভালো গ্রাহকের কাছে তাদের কোম্পানিকে পৌঁছে দিয়েছে, তবে শুধুমাত্র এটার উপরেই সিলেকশন হবে না,
আরও অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। আর ফাইনালি কোম্পানি সিইও এর পক্ষ থেকে তাদেরকে ডেকে নেওয়া হয়। সেখানে ক্রিস স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা বলছে। এক সময় সে বলে, এখানে আমার যাত্রাটা শুরু হয়েছিল অগোচর অবস্থায়, তাই ভাবলাম রেজাল্টের দিন ভালো জামা কাপড় পরে আসি, কারণ আমি নিশ্চিত না আসলে কি হতে চলেছে। আর তার এমন কথা শুনে তিনি ক্রিসকে জানান, যাক ভালো করেছ, আগামীকাল নিজের চাকরিটার প্রথম দিনে এমনভাবেই আসবে। অর্থাৎ তার কথায় বোঝা যায় এই 20 জনের মধ্যে ফাইনালি ক্রিসই সিলেক্ট হয়েছে। আর এমন একটা খুশির খবর শুনে সে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারে না। তাদের থেকে বিদায় নিয়ে সে বেরিয়ে পড়ে। আজকে তার নিজেকে বাকিদের মতোই খুশি মনে হচ্ছে। সে প্রকাশ করতে পারছে না তার এই খুশিটা, কারণ তার এই খুশিটা সকলের থেকে অনেক বেশি। অফিস থেকে সোজা বের হয়ে সে তার ছেলের সাথে দেখা করতে আসে, তাকে বুকে জড়িয়ে নেয়, কারণ তার এই যাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত তার শুধুমাত্র এই ছোট্ট ছেলেটাই তার সাথে ছিল। আর এখান থেকেই ঘটনা সোজা 6 বছর সামনে এগিয়ে যায়। তখন সময়টা 1987 সাল। আর বর্তমানে ক্রিস একজন সফল ব্যক্তি হয়ে উঠেছে, যেখানে তার কোনো অভাব নেই। বর্তমানে সে নিজের একটা সফল কোম্পানিও দাঁড় করিয়ে ফেলেছে। আর পরবর্তীতে 2006 সালে তার কোম্পানিটা এত বড় হয়ে যায় যে তার কোম্পানির সামান্য ছোট্ট একটা অংশ $multi-million পৌঁছে গিয়েছিল। আর এখানেই শেষ হয়ে যায় এই বাবার হার না মানার গল্প। হ্যাঁ, যেমনটা বলেছিলাম, শুধুমাত্র এটা কোনো গল্প না, এটা ক্রিস গার্ডনারের জীবনের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এটাই সেই বাস্তব জীবনের ক্রিস। আর আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা আমাদের শিখিয়ে দেয় যে কিভাবে জীবনের সকল ব্যর্থতাকে ভুলে সফলতার দিকে ছুটে যেতে হয়। এই গল্পই যেন বারবার মনে করিয়ে দেয়, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, কখনো হার মানবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। আবারও কথা হবে, আবারও কোনো সুন্দর গল্প নিয়ে।